ওকে, গুড। সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম একটা সেন্টেন্সের কি কি পার্ট থাকে, ক্লজ থাকে, ফ্রেজ থাকে, এবং এটা কিভাবে ফাংশন করে একটা সেন্টেন্সের মধ্যে, এবং এই জিনিসগুলোকে আমরা একটা সেন্টেন্স বলার সময় কিভাবে কাজে লাগাতে পারি। এখন আমরা বলছি কি আমরা বেসিক থেকে শুরু করব। আমরা বেসিক থেকে শুরু করার প্রথম ক্লাসটা আমরা শেষ করছি, এবং আমরা কতগুলো ওয়ার্ড মিনিমাম আমরা পড়া ট্রাই করছি। এভাবে করে আমরা আগাবো। এখন আমরা যখন জানলাম যে ক্লজ কি, ফ্রেজ কি, কিভাবে করে একটা বাক্যের মধ্যে এই জিনিসগুলো থাকে, বাক্যের পার্ট গুলোকে আলাদা করে কিভাবে বুঝতে হয়, এই জিনিসটা বোঝার পরে আমাদেরকে আরেকটু গভীরে ঢুকতে হবে। সেটা হচ্ছে পার্টস অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সে, এটাকে সেন্টেন্স বলতেছি যদিও, কিন্তু এটাকে আমি আরেকভাবে বলতে পারি পার্টস অফ ক্লজ। ক্লজও আমি বলতে পারি, বাট আমরা এখানে পার্টস অফ সেন্টেন্স হিসেবে পড়বো। কেন এটাকে পার্টস অফ সেন্টেন্স হিসেবে পড়বো সেটাও আমরা ধীরে ধীরে দেখতে পাবো। এটা হচ্ছে একটা সেন্টেন্সে কতগুলো পার্ট থাকে, এবং আহ, কিভাবে একটা সেন্টেন্সের বিভিন্ন পার্টকে আইডেন্টিফাই করতে হয়, এই জিনিসটা আমরা দেখার ট্রাই করবো। একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত 5টা পার্ট থাকে। এর মধ্যে এই দুইটা থাকতেই হয়। লাস্ট ক্লাসে আমরা পড়ছি যে সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত, অ্যাটলিস্ট একটা সাবজেক্ট একটা ভার্ব ব্যতীত একটা সেন্টেন্স হয় না। ইন আদার ওয়ার্ড, একটা সর্বনিম্ন একটা ক্লজ ব্যতীত একটা সেন্টেন্স হয় না। এখন একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু শুধুমাত্র সাবজেক্ট ভার্বই থাকে না, এখানে অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, এবং বা একটা এক্সটেনশন থাকে, এবং এই জিনিসগুলোর সমন্বয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। এগুলো হচ্ছে বাক্যের সর্বোচ্চ পার্ট, মানে সর্বোচ্চ পুরো বাক্যকে যখন আমরা লিখি বা বাক্যকে বোঝার ট্রাই করি, তখন আমরা এরকম 5টা আলাদা আলাদা ভাগ দেখতে পাই। আর বাক্যের সবচেয়ে এসেনশিয়াল পার্ট কি কি? সাবজেক্ট এবং ভার্ব। তো লাস্ট ক্লাসে আমরা যেরকম ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফাই করছি, এর মাধ্যমে কিন্তু আমাদের বড় বড় যে লাইনগুলো আছে এগুলা পড়তে সুবিধা হওয়ার কথা। আপনারা যদি বাসায় প্র্যাকটিস করে থাকেন তাহলে বুঝবেন যে আসলে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে বড় যে সেন্টেন্স গুলো আছে সেই জিনিসগুলোকে বোঝার জন্য। কিন্তু ওইটাও এনাফ না যদি না আপনি এই 5টা পার্টকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারেন। অনেক সময় আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে যাই আর কি এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করতে, এবং অনেক বড় সেন্টেন্সের মধ্যে কোন পার্টটা কি হিসেবে ফাংশন করছে এটা আমরা বুঝি না। এই জিনিসটাকে সমাধান করার জন্য আমরা পার্টস অফ সেন্টেন্সকে আজকের ক্লাসটাতে দেখার ট্রাই করবো। হ্যাঁ, একেবারে বেসিক জায়গা থেকে। তো সেন্টেন্সের সবচেয়ে প্রথম যে পার্টটা, সাবজেক্ট, এটা দিয়ে আজকে আমাদের সেশনটা শুরু হবে। এখন আপনাদেরকে মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া সাবজেক্ট কি? এইটা তো আমরা ছোট কাল থেকে পড়ে আসতেছি বা বুঝি, তাহলে আমাদেরকে কেন এখন আবার সাবজেক্ট করতে হবে, অবজেক্ট করতে হবে, ভার্ব করতে হবে? কারণ আমরা সামনে যেই গ্রামার গুলা পড়তে যাব, অ্যাডভান্স গ্রামারে পড়তে যাব, সেই অ্যাডভান্স গ্রামারে ঢোকার জন্য আমাদেরকে মাস্ট এই বেসিকটাকে অ্যাডভান্স গ্রামার বোঝার উপযোগী করে পড়তে হবে। এতদিন আমরা শুধুমাত্র সংজ্ঞা মুখস্থ করছি, আমরা কিন্তু সাবজেক্টের সংজ্ঞা ব্যতীত সাবজেক্ট রিলেটেড আর কি কি আলোচনা আছে সেই জিনিসগুলো আমরা পড়ি নাই। সাবজেক্ট কোথায় ব্যবহার হয়, সাবজেক্টের জায়গায় আমি কোন জিনিসটাকে ব্যবহার করতে পারবো, কোনটা ব্যবহার করতে পারবো না, কিভাবে আইডেন্টিফাই করবো এটা সাবজেক্ট, এই জিনিসগুলো আমরা পড়ি নাই দেখে আমরা যখন একটা সেন্টেন্স লিখতে যাই তখন সাবজেক্টের জায়গায় কি বসবে, সাবজেক্টকে কিভাবে সাজাইতে হবে, ওটার সাথে ভার্ব কিভাবে কানেক্টেড, এই জিনিসটা কিন্তু আমরা মিস করে ফেলি। এই কারণে সাবজেক্টটাকে আমাদের এমন ভাবে পড়তে হবে, আমরা বলি কি ইউজেবল করে পড়া, গ্রামারকে আমরা বলছি না, ইউজেবল করে পড়া। ইউজেবল মানে কি? ইউজেবল মানে হচ্ছে এটা ব্যবহারযোগ্য করে পড়া। সাবজেক্টকে আমরা আজকের ক্লাসে এমন ভাবে দেখার ট্রাই করবো যে আমরা ভবিষ্যতে যখন কোনো একটা সেন্টেন্স লিখতে যাব অথবা ব্যবহার করতে যাব তখন আমরা আহ, ভুল করব না। প্রথম কথা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যে কাজটি করে। দুইটা জিনিস, একটা বাক্যে কার সম্পর্কে কথা বলা হলে সেই ব্যাটাটা বা সেই মানুষটা হবে সাবজেক্ট। আর যে কাজটা করে অর্থাৎ ভার্বের কাজ যে সম্পাদন করে, ভার্বের অ্যাকশনটাকে যে পারফর্ম করে, সে হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টের ব্যাপার হচ্ছে একটা বাক্যে একাধিক সাবজেক্ট থাকতে পারে। দেখেন ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে আহ, একটা সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, কিন্তু আমরা আজকের ক্লাসে দেখবো যে একটা বাক্যে একাধিক সাবজেক্ট থাকতে পারে। কারণ কি? কারণ হচ্ছে একটা বাক্যে একাধিক ক্লজ থাকতে পারে। যতটা ক্লজ ততটা ভার্ব ততটা সাবজেক্ট, তাই না? আমরা একটা সূত্র পড়ছিলাম যে আমরা ক্লজ আইডেন্টিফাই করার উপায় কি?
ভার্ব আইডেন্টিফাই করা। আর প্রত্যেকটা মানে ভার্ব যদি একটা থাকে, ক্লজও হচ্ছে একটা। ভার্ব যদি দুইটা থাকে, ক্লজও দুইটা। ভার্ব যদি তিনটা থাকে, তাহলে ক্লজও তিনটা। এবং প্রত্যেকটা ভার্বের জন্য একটা করে সাবজেক্ট থাকবে মাস্ট। তার মানে তিনটা ভার্ব থাকলে তিনটা সাবজেক্ট থাকবে। সুতরাং সূত্র থেকেই আমরা বুঝতে পারতেছি যে আহ কি বলে এটাকে, একটা বাক্যে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে। তো সুতরাং সাবজেক্টের প্লেসমেন্টে ঠিক হচ্ছে কিনা সেটা আমাদের বুঝতে হবে। ২ নম্বর বিষয় হচ্ছে সাবজেক্ট সাধারণত আমরা মনে করি বাক্যের শুরুতে থাকবে, মানে অর্থাৎ যার সম্পর্কে কথা বলা হচ্ছে এই জিনিসটা বাক্যের শুরুতে থাকে, বাট এটা বাক্যের শুরুতে নাও থাকতে পারে, একটা ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। So, এই দুইটা জিনিস সাবজেক্ট বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা বাক্যে যে একাধিক সাবজেক্ট থাকতে পারে এর উদাহরণ কিন্তু লাস্ট ক্লাসে আমরা দেখছি। When the driver started the bus, the boy grabbed his umbrella from the bench and he hurried to catch the bus near the market. তাহলে এখানে হি, দ্য বয়, দ্য ড্রাইভার, এগুলো কি বাক্যের সাবজেক্ট না? এগুলো বাক্যের সাবজেক্ট। এবং এই সাবজেক্ট কয়টা একটা বাক্যে? একটা বাক্যের মধ্যে তিনটা সাবজেক্ট আমরা পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন সাবজেক্ট বলছি? দেখেন, when the driver started, তার মানে এখানে এই যে স্টার্টের কাজটা কে করছে? ড্রাইভার। শুরু করার কাজটা কার করা? ড্রাইভারের। শুরু করার কাজটা ড্রাইভারের করা বলে আমরা এটাকে, এই ড্রাইভার শব্দটাকে সাবজেক্ট বলছি। আচ্ছা, দ্য বয় গ্র্যাবড হিজ আমব্রেলা, তাহলে গ্র্যাবটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে ভার্বের কাজটাকে, গ্র্যাবিং এর কাজটা, অ্যাকশনটাকে কে করতেছে? দ্য বয়, এটা সাবজেক্ট। হি হারিড, কে হারি করলো, মানে হারি করে দৌড়াইলো কে? মানে হারিড এর কাজটা কে করছে? এটা হচ্ছে হি। এবং এইটা হচ্ছে সাবজেক্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন বাক্যে সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতে নাও থাকতে পারে, বাক্যের মাঝে থাকতে পারে, শেষেও থাকতে পারে। যেমন গোয়িং টু দ্য রুফ, আব্দুল স্টার্টেড টু সিং হিজ ফেভারিট সং। এখানে গোয়িং টু দ্য রুফ, এইটা কিন্তু বাক্যের সাবজেক্ট না, এখানে কোনো সাবজেক্ট নাই। দ্য রুফ কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আব্দুল স্টার্টেড টু সিং হিজ ফেভারিট সং। তার মানে বাক্যের শুরুতে কিন্তু সাবজেক্ট নাই। এখন আব্দুলটা কেন এখানে সাবজেক্ট? কারণ স্টার্টেড, কে স্টার্ট করছিল? আব্দুল স্টার্ট করছিল। তার মানে এই যে স্টার্টিং এর কাজটা আব্দুল করতেছে, দ্যাটস ওয়াই আব্দুলটা এখানে সাবজেক্ট। রুফ বা গোয়িং টু দ্য রুফ এটা কিন্তু এখানে সাবজেক্ট না। তারপরে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে একটা বাক্যে অনেক সাবজেক্ট থাকতে পারে, আপনি অনেক সাবজেক্ট ওয়ালা একটা বাক্য লিখতে পারেন। এট দ্য সেম টাইম আপনারা বাক্যের শুরুতে সাবজেক্টটাকে না পেয়ে বাক্যের মাঝে বা শেষের দিকেও পেতে পারেন। আচ্ছা, এইবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। ভার্ব সম্পর্কিত কিছু বেসিক গ্রামার আছে, কিছু বেসিক রুল আছে। এই জিনিসগুলো হচ্ছে, সরি, সাবজেক্ট সম্পর্কিত। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সাবজেক্ট এর জায়গায় যে শব্দটা বসতেছে এটা অলওয়েজ ইদার নাউন হবে নাহলে প্রোনাউন হবে। অর্থাৎ সাবজেক্টের জায়গায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে না। অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ কোনোদিন সাবজেক্ট হতে পারে না। তার মানে আপনি যখন কোনো একটা ওয়ার্ডকে একটা সাবজেক্ট, একটা সেন্টেন্স ক্রিয়েট করতে চাচ্ছেন, এবং আপনি যদি বোঝেন যে আপনি একটা ওয়ার্ড এই সেন্টেন্সটাতে ব্যবহার করবেন যেটা সাবজেক্টের জায়গায় বসতেছে, তাহলে আপনাকে অবশ্যই ওই ওয়ার্ডটাকে নাউনে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? যেমন গো, গো কিন্তু ভার্ব, এটার একটা নাউন ফর্ম আছে, হইতে পারে গোয়িং, তাই না? আবার হচ্ছে বিউটিফুল, বিউটিফুল ধরেন একটা অ্যাডজেক্টিভ। মানে বিউটিফুল অ্যাডজেক্টিভটাকে আপনি যদি কোনোভাবে সাবজেক্টের জায়গায় বসাইতে চান, তাহলে আপনার বিউটিফুল তো আপনি বসাইতে পারবেন না, আপনাকে কি বলতে, বিউটি বসাইতে হবে। বিউটি বসাইতে হবে। এখন এই বিউটি যে আপনি বসাবেন, এটা কেন বসাবেন বা কিভাবে বুঝবেন যে আপনার এখানে বিউটি হবে? সেটা হচ্ছে ভার্বের ডিসকাশন, সাবজেক্টের ডিসকাশন দিয়ে। সাবজেক্ট যেহেতু আমরা বলতেছি সাবজেক্টের জায়গায় অলওয়েজ নাউন অথবা প্রোনাউন বসবে, আমাদেরকে কিন্তু ওই জায়গাটাতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আমরা বসাইতে পারবো না, অলওয়েজ নাউন এবং প্রোনাউন বসাইতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাপার, যে আমরা সাবজেক্টের জায়গায় যেটাকে লিখতে যাচ্ছি এটাকে নাউনে কনভার্ট করে ফেলতে হবে। ২ নম্বর হচ্ছে প্রায়র টু দ্য ভার্ব বাট কুড বি আফটার দ্য ভার্ব। সাধারণত, হ্যাঁ, সাধারণত আমরা দেখি যে ভার্ব, ভার্বের পূর্বে হচ্ছে সাবজেক্ট থাকে, প্রায়র টু দ্য ভার্ব। কিন্তু ভার্বের পরেও, ভার্বের পরে চিন্তা করেন, ভার্বের পরেও সাবজেক্ট থাকতে পারে। খুব ইন্টারেস্টিং না? এই জিনিসটাই আজকে আমরা দেখার ট্রাই করবো যে কিভাবে ভার্বের পরেও সাবজেক্ট থাকে। তারপর হচ্ছে বিফোর প্রিপোজিশন। এই কথাটা একটু ট্রিকি, এই কথাটা আমরা যখন এক্সপ্লেন করতে যাব তখন আমরা এটা এক্সপ্লেন করব।
আচ্ছা, ইট কুড বি আ ক্লজ অর ফ্রেজ। লাস্ট ক্লাসে আমরা ক্লজ এন্ড ফ্রেজ পড়ছি না? তার মানে একটা জিনিস মাথায় রাখবেন যে একটা পুরো ক্লজ একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। খুবই ইন্টারেস্টিং। এতদিন ধরে আমরা শিখে আসছি যে বাক্যের মধ্যে শুধুমাত্র একটা ওয়ার্ড একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে করে পুরো একটা ক্লজ, পুরো একটা বড় কথা অথবা একটা ফ্রেজ একটা বাক্যের একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। ইট কুড বি ইমপ্লিসিট। ইমপ্লিসিট মানে উজ্জ, তার মানে এটা উজ্জ থাকতে পারে। এটা মাথায় রাখবেন অলওয়েজ। এই চারটা জিনিস ভার্ব সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে জানাটা আমার খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাবজেক্টের জায়গায় কি বসে, সাবজেক্টের জায়গাটা কিসের, এবং সাবজেক্ট বাক্যে কিভাবে ফাংশন করে, এইটা আমাদেরকে বুঝতে হলে। আচ্ছা, এবার আমরা উদাহরণে আসি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আসে আমরা নাউন প্রোনাউন এর ক্ষেত্রে আমরা কতগুলো সেন্টেন্স লিখি। জামাল ওয়াজ গিভিং দ্য স্পিচ এট রেস কোর্স গ্রাউন্ড, উই ওয়েটেড ফর হার বিকজ শি ওয়াজ লেট। তাহলে দেখেন এই যে জামাল হচ্ছে এখানে সাবজেক্ট, এটা একটা নাউন, উই এটা একটা নাউন। তার মানে সব জায়গায় নাউন হচ্ছে অথবা প্রোনাউন হচ্ছে, উই একটা প্রোনাউন প্রায়র টু দ্য ভার্ব। আচ্ছা, দেখেন এই যে ওয়াজ গিভিং, ওয়েটেড, হ্যাঁ, ইজ কামিং অথবা আর কামিং, এর আগেই কিন্তু আমার সাবজেক্টের পার্টটা বসতেছে, ভার্বের পরে বসতেছে না। প্রায়র টু দ্য ভার্ব, অলওয়েজ প্রায়র টু দ্য ভার্ব হচ্ছে, অলওয়েজ না, মোস্ট অফ দ্য কেস। কিন্তু there could be some sentences where subject usually situates after the verb. আফটার দ্য ভার্ব মানে হচ্ছে ভার্বের পরের অংশটা সাবজেক্ট হয়ে ওঠে। যেমন আমি যদি এই সেন্টেন্সটা লিখি, এই সেন্টেন্সটা খুব মনোযোগ দিয়ে দেখেন, সুইট আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল। এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা আমাকে কেউ বলতে পারবেন? বলুন তো দেখি কেউ একজন। ভাই সুইট। সুইটটা সাবজেক্ট। আচ্ছা, আর কেউ বলবেন? সুইট আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল, এটা কি গোটা একটা সেন্টেন্স নাকি নিচের লাইনটা সহ? না, এটা এটা লাল অংশটা একটা সেন্টেন্স। তাহলে সুইটই শুধু। আচ্ছা, ইয়ে বলবেন মেঘলা, সরি মেঘলা কেন বারবার বলতেছি, তুফিকা। তৌফিকা। হ্যাঁ ভাইয়া, পুরোটাই একটা সাবজেক্ট, কারণ এটা একটা ক্লজ। আচ্ছা ঠিক আছে, এখানে আপনারা সবাই ভুল করছেন, এখানে সুইটটা সাবজেক্ট না। পুরো একটা ক্লজ হইলে এটা সাবজেক্ট হইতে হবে তা না। এখানে একটা মানে এটা এই পুরো যে এই সেন্টেন্সটার মধ্যে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে সুইট এই অংশটা মনে হয় আমার সাবজেক্ট, বাট ইন্টারেস্টিংলি এখানে সাবজেক্ট কোনটা জানেন? সাবজেক্ট হচ্ছে দা ফ্রুটস। এই অংশটা হচ্ছে সাবজেক্ট। কেন এটা? খেয়াল করেন, সুইট এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সুইট অবশ্যই এটা আনকাউন্টেবল নাউন, মিষ্টি, এটা তো গণনা করা যায় না। তাহলে আনকাউন্টেবল। প্লুরাল। এক্স্যাক্টলি আনকাউন্টেবল নাউনের পরে কি আর হয় কোনোদিন? কোনোদিন কিন্তু আর হয় না। বাট আমি না বলতেছি ভাই, সুইট আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল, তার মানে সুইটটা এখানে সাবজেক্ট হিসেবে, মানে আমি জাস্ট সেন্টেন্সের ভার্বের ওরিয়েন্টেশন দেখেই বুঝতে পারতেছি সুইটটা এখানে সাবজেক্ট না। তাহলে কোন জিনিসটা এটা সাবজেক্ট? ফ্রুটস, দ্য ফ্রুটস সম্পর্কে বলা হচ্ছে। এটার অ্যাকচুয়াল সেন্টেন্সটা হচ্ছে দ্য ফ্রুটস অফ স্ট্রাগল আর সুইট। মাঝে মাঝে আমরা এরকম করে কিছু সেন্টেন্স আছে যেগুলোকে এরকম করে লিখতে পারি যেখানে ভার্বের ভার্বের পরে সাবজেক্টটা চলে যেতে পারে। এখন কথা হচ্ছে এটা কি ফর্মাল ইংলিশ? এটা কিন্তু ফর্মাল ইংলিশ না। এটা কি কথ্য ইংলিশ? এটা কথ্য ইংলিশও না। তাহলে আপনি এটা কোথায় পাবেন? আপনি যখন শেক্সপিয়ার পড়তে যাবেন অথবা কোনো কবিতা পড়তে যাবেন, তখন আপনি এই ধরনের সেন্টেন্স দেখতে পাবেন যেখানে সাবজেক্টটা, অথবা আপনি যখন কবিতা লিখতেও যাবেন দেখবেন এই সকল সেন্টেন্স গুলো লিখতে অনেক মজা লাগে। সুইটস আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল, তাহলে দেখতে না অনেক মানে সুন্দর লাগে, পড়তে অনেক ভালো লাগে, একটা কাব্যিকতা আসে, পোয়েট্রি আসে। তো এই জিনিসগুলো আপনারা খুঁজে পাবেন কোথায়? যেখানে পোয়েট্রি বা পোয়েটিক যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এই ধরনের সেন্টেন্স গুলো খুঁজে পাবেন। আচ্ছা, বুঝতে পারছেন তো না কিভাবে করে ভার্বের পরেও একটা সাবজেক্ট থাকতে পারে? ভাই এগুলা কি ভাই এমসিকিউ তে থাকে না, ওই যে হুইচ ইজ কারেক্ট এগুলাতে? হ্যাঁ, এগুলো তো থাকে, অনেক জায়গাতেই থাকে। আপনাদেরকে আরেকটা সেন্টেন্স বলি, আমি যদি বলি
কি লিখছি বলেন তো? There is or are two voice. There হুম is oblique are two voice. হ্যাঁ, আচ্ছা এবার আপনারা বলেন তো যে এখানে কি হবে? দেয়ার আর ভাই। আচ্ছা দেয়ার আর, অন্তু বলছে দেয়ার আর, তৌফিকা? আরই তো মনে হচ্ছে ভাই। আচ্ছা সাইদও বলছে আর, তৌফিকে কি বলেন? গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুই বন্ধু যেদিকে গিয়েছে আমিও সেদিকে যাব, তাই তো? উত্তর হয়তো ইজি হবে। আরই তো এখানে আর হবে। এখন কত হচ্ছে, দেয়ার কি সিঙ্গুলার না প্লুরাল? দেয়ার তো ভাই এখানে প্লেস বোঝাচ্ছে না। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? টু ভয়েস। টু বয়েস হচ্ছে সাবজেক্ট। এগুলো দেয়ার হচ্ছে এখানে সিউডো সাবজেক্ট, এর নাম কি সিউডো সাবজেক্ট, মানে সাবজেক্টের মতো দেখতে, বাট দে আর নট সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে টু বয়েস। তার মানে আরো একটা উদাহরণ আমরা দেখলাম যেখানে ভার্বের পরে গিয়ে বসতেছে সাবজেক্ট। আচ্ছা যদি আমি বলতাম যে দেয়ার ইজ অথবা আর ওয়ান বয়, তাহলে কি হইতো? ওয়ান বয় ইজ। ইজ হইতো। কেন? ইজ কারণ হইতো। এক্স্যাক্টলি। কেন? তার কারণ হচ্ছে ভার্বের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা পেছনে বসছে। এখন আপনার কথা হচ্ছে ভাইয়া একটু আগে আপনি আমাকে বললেন যে ভার্বের যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখানে কে কাজ করতেছে? এখানে কিন্তু কেউ কাজ করতেছে না, কাজ বোঝাচ্ছে না। আমরা সাবজেক্টের আরো একটা যে আইডিয়া পড়ছিলাম, বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। এখানে দুইটা বয় সম্পর্কে কথা বলা হচ্ছে, দে আর দ্য সাবজেক্ট। ঠিক আছে? দ্যাটস হোয়াই এটা সাবজেক্ট। তো এইভাবে করে আমরা সাবজেক্ট বুঝি, এবং সাবজেক্টটা এত ট্রিকি একটা জিনিস, ছোটবেলায় আমরা আসলে এগুলো কিছু শিখি নাই। ছোটবেলায় আমরা শুধুমাত্র মুখস্থ করে গেছি। এটার ব্যবহারযোগ্যতা কি, বাক্যে কিভাবে এটা ফাংশন করে, এই জিনিসগুলো আমরা দেখি নাই। না দেখার কারণে কিন্তু আমরা পরবর্তীতে অ্যাডভান্স গ্রামারিকে ভুল করি। আচ্ছা গেল এটা, হ্যাঁ। আচ্ছা এবার একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো ওই যে আমি বলছিলাম না যে ভার্ব বিফোর প্রিপোজিশন হচ্ছে সাবজেক্ট বসে। এই কথাটা আসলে ইজি কথা, মূল কথা হচ্ছে এটা, এটা মনে রাখার জন্য, বাট মূল কথা হচ্ছে এটা। আমরা বলছি কি সাধারণত ভার্বের আগে সাবজেক্ট বসে, সাধারণত, বাট পরেও বসতে পারে। এখন ভার্বের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে, তাহলে প্রিপোজিশনের পূর্বে যে নাউনটা, সেই নাউনটা সাধারণত সাবজেক্ট হয়ে থাকে। আবার বলি, আমরা প্রথমে ধরে নিছি ভার্বের আগে সাবজেক্ট থাকে, কারণ ভার্বের আগে তো অনেক ওয়ার্ড থাকতে পারে। তো ভার্বের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে, তাহলে প্রিপোজিশনের পূর্বের যে সাবজেক্টটা, নাউনটা সরি, সেই নাউনটাকে আমরা সাধারণত সাবজেক্ট হিসেবে ধরি। এই যে এই সেন্টেন্সটা সবাই একটু বলেন তো, এইটার অ্যান্সার কি হবে? একটু বললেন সবাই। ইজ হবে। ফ্রেন্ডস অফ মাইন ইজ, ইজ আচ্ছা না ওকে। ভাই কামিং আর টু হবে। মাই হাউস। আচ্ছা সাইদ বলছে আর হবে, ওকে, অলরেডি ডিসপিউট। আচ্ছা তারপরে এবার হচ্ছে অন্তু আসবে, হচ্ছে এবার একটা ডিসাইসিভ জায়গা, বলেন অন্তু কি হবে? ভাই ফ্রেন্ডস অফ মাইন ইজ কামিং টু মাই হাউস আর ভাই তো কনফিউজিং হয়ে যাচ্ছি হুম দেখো এইখানে ভাই। হবে আর, আর হবে। কেন এটা আর হবে? তার কারণ একটু আগে আমরা যেই ভাই ফ্রেন্ডস। সূত্রটা পড়ছি, সেই সূত্রটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব, ভার্ব আছে, ভার্বের উপর অনেক ওয়ার্ড আছে, তো আমি তো বুঝবো না কোনটা, তাহলে আমাকে দেখতে হবে ভার্বের পূর্বে যদি কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পূর্বের যে নাউনটা, সেই নাউনটা কি হবে? সাবজেক্ট। তাহলে আর অফ হচ্ছে প্রিপোজিশন, অফের পূর্বের যে নাউনটা সেটা হলো গিয়ে আমার এখানে সাবজেক্ট। তাহলে ফ্রেন্ডস প্লুরাল আর, ফ্রেন্ডস আর কামিং টু মাই হাউস। বোঝা গেছে কিভাবে ফাংশন করে সাবজেক্ট একটা বাক্যে? আচ্ছা আরো ইন্টারেস্টিং ঘটনা আছে। আরো ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে উম, আচ্ছা, ইট কুড বি আ ক্লজ অর ফ্রেজ। ঠিক আছে, এখন আমরা দেখব পুরো একটা ক্লজ। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা একটা ওয়ার্ড হিসাবে দেখছি, একটা ওয়ার্ড একটা ক্লজ হচ্ছে।
রাইট? আরে কি বলতেছি আমি, একটা ওয়ার্ড, শিট, একটা ওয়ার্ড, একটা ভাই সাবজেক্ট আমার আছে। একটু ছুটি লাগবে। কি ব্যাপার? আমি কি কালকে ক্লাস মানে পরে করে নেব, একটু আর্জেন্ট আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাই। তা ওকে, তাহলে আমরা একটু যদি খেয়াল করি, বাকিরা একটু খেয়াল করেন, সেটা হলো যে এতক্ষণ তো আমরা সাবজেক্ট একটা সাবজেক্টকে একটা নাউন মানে একটা ওয়ার্ড হিসেবে দেখছি। হ্যাঁ, জামাল, রুই, ফ্রেন্ডস, এগুলো সবগুলো একটা একটা ওয়ার্ড। এখন আমরা দেখব পুরো একটা ক্লজ অথবা পুরো একটা ফ্রেজ একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, নট আ সিঙ্গেল ওয়ার্ড। ঠিক আছে? যেমন ইটিং ভেজিটেবলস এভরি ডে ইমপ্রুভস ইউর হেলথ। তাইলে কোন জিনিসটা ইমপ্রুভ করতেছে? eating vegetables every day, not only eating, not only vegetables, not only every day, but the entire concept eating vegetables every day, এই কনসেপ্টটাই কিন্তু এই ইমপ্রুভ করতেছে আপনার কি হেলথ। তার মানে এই এই পুরো অংশটা এটা কি বলতো, ক্লজ, ক্লজ না ফ্রেজ? বলেন তো, ইটিং ভেজিটেবলস এভরিডে এটা ক্লজ না ফ্রেজ? ফ্রেজ। আচ্ছা, তৌফিকা বলছে ফ্রেজ। অন্তু কি আপনি তৌফিকের সাথে একমত? জি ভাই, ভাই শুনতে পাইনি, আরেকবার একটু বলবেন প্লিজ। বললাম যে ইটিং ভেজিটেবলস এভরিডে এটা কি ক্লজ না ফ্রেজ? ভাই এটা ক্লজই ভাই। ক্লজ না? আচ্ছা, মুশফিকা, তৌফিকা, আপনার কাছে এটাকে কেন মনে হলো ভাইয়া যে ভাইয়া ক্লোজ। ভাই ভাই ক্লোজ হবে ক্লোজ। কেন কারণ ক্লজ? হচ্ছে এভরিডে সাবজেক্ট আর হচ্ছে ইটিং ভার্ব, সেই ক্ষেত্রে হচ্ছে ক্লোজ। মানে একটা ভার্ব আর হলো একটা সাবজেক্ট থাকে, তাহলে হচ্ছে ইটিংটা clause। ইটিংটা ইটিংটা কেন ক্লজ? ইটিংটা কেন ভার্ব এখানে? কোন টেন্সে আছে তাহলে? ইটিং ভেজিটেবলস এভরিডে কোন টেন্সে আছে? কারণ লাস্ট ক্লাসে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলছি, সেটা হচ্ছে ক্লজের যে ভার্ব, এই ভার্বটা কি হইতে হবে? এই ভার্বটা হইতে হবে টেন্স মেকিং ভার্ব, অর্থাৎ এই ভার্বটা কোনো না কোনো টেন্সে পড়বে। টেন্স মেকিং ভার্ব না হইলে, শুধুমাত্র একটা ভার্ব ওয়ার্ড হইলেই কিন্তু আমরা সেটাকে ক্লজ বলতে পারবো না। ঠিক আছে? তাহলে এবার আমাকে বলেন, ইটিং ভেজিটেবলস এভরিডে এর মধ্যে ইটিংটা কোনো না কোনো টেন্সে পড়তে হবে, এইটা কোন টেন্সে পড়ছে এটা? ইটিং ভেজিটেবলস এভরিডে কন্টিনিউয়াস। কোনটা, কোন কন্টিনিউয়াস? পাস্ট, প্রেজেন্ট নাকি প্রেজেন্ট। প্রেজেন্ট? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বটা কেমন হয়? ভাই ভার্বের মূল ভার্বের সাথে আইএনজি থাকে। এই মূল ভার্বের সাথে আইএনজি থাকে, আর কিছু থাকে না? ভাই আগে হচ্ছে এম ইজ আর থাকে অক্সিলারি ভাই। থাকে, রাইট? অক্সিলারি এবং ভার্ব আইএনজি মিলে কিন্তু কন্টিনিউয়াস হয়, শুধুমাত্র ভার্ব আইএনজি জি দিয়ে ভাই। কন্টিনিউয়াস হয় না। তাহলে এখানে আপনারা বলেন তো আমাকে যে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে কিনা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে? অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি এটা কোনো টেন্সের মধ্যে পড়তেছে? পড়তেছে না। তাহলে ইটিংটা ভার্ব দিয়ে তৈরি একটা ওয়ার্ড, এটা হচ্ছে এখানে জিরান্ড। লাস্টে আমরা বলছিলাম যে এইটা জিরান্ড, এবং একটা জিনিস মাথায় রাখবেন, জিরান্ড এবং কি বলে এটাকে, পার্টিসিপল। পার্টিসিপল, জিরান্ড এবং পার্টিসিপল, এই দুইটা জিনিস টেন্স মেকিং ভার্ব না, এটা টেন্স মেক করে না। দে আর ডেরিভেটিভ অফ ভার্ব, বাট দে আর নট টেন্স মেকিং ভার্ব, তাদের কোনো টেন্স নাই, বাট দে আর ভার্ব। বাক্যে এরা ইদার নাউন অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে, এখানে এটা নাউন হিসেবে ফাংশন করতেছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে এই ব্যাপারটা আমরা যখন ভার্ব পড়বো তখন খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিব। ঠিক আছে? আপাতত আমরা সাবজেক্টে থাকি। তার মানে দেখি আমরা ইটিং ভেজিটেবলস এভরিডে, যেহেতু এখানে কোনো টেন্স মেক হয় নাই, সেহেতু এখানে এটা ক্লজ না, তাই না? কারণ এখানে টেন্সের যে ভার্বের ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন এখানে নাই। এটা হচ্ছে তাহলে কি ইটিং ভেজিটেবলস এভরিডে, এটা হচ্ছে একটা ফ্রেজ। এটা দ্বারা এটার অনেকগুলো শব্দ মিলে তৈরি হচ্ছে, এটা একটা মিনিং দিচ্ছে। হ্যাঁ, ইটিং ভেজিটেবল, প্রতিদিন সবজি খাওয়া, এইটা এইটা কিন্তু
একটা ফ্রেজ এভাবে ফাংশন করছে। তাহলে দেখেন এই পুরো ফ্রেজটা কি একটা সাবজেক্ট না এখানে? খেয়াল করে দেখেন তো, পুরো ফ্রেজটাই কিন্তু এখানে একটা সাবজেক্ট। খেয়াল করে দেখেন, ইটিং ভেজিটেবলস এভরিডে, এটা হচ্ছে পুরোটা একটা সাবজেক্ট হিসেবে ফাংশন করতেছে। জি আরেকটা ভাই। সেন্টেন্স যদি আমরা খেয়াল করি, হোয়াট আই নিড ইজ দ্য লং হলিডে, এইখানে দেখেন এইটা একটু, হোয়াট আই নিড এটা কি ফ্রেজ না ক্লজ বলেন তো? ভাই এটা একটা ফ্রেজ। হোয়াট আই নিড একটা ফ্রেজ, কেন এটা ফ্রেজ? ভাই পুরোটা মিলে একটা সাবজেক্ট মিন করতেছে এই জন্য। পুরোটা মিলে সাবজেক্ট মিন করলে তো এটা ফ্রেজ হবে না, মানে একটা জিনিস সাবজেক্ট হলে এটা ফ্রেজ হবে, ব্যাপারটা এরকম না তো। এই পুরোটা মিলেই তো সাবজেক্টের মতো কাজ করতেছে, যে যা আমি চাই তা হচ্ছে একটা দীর্ঘ ছুটির বা একটা। দীর্ঘ ছুটি চাই আমি একটা, হ্যাঁ, তাহলে এখানে এখানে হোয়াট আই নিড এই অংশটা কি ক্লজ না ফ্রেজ? জি ভাই, এখানে একটা সাবজেক্ট আছে আর হচ্ছে একটা ভার্ব। ভার্ব আছে, তার মানে এটা কি, এটা আমার পিওরলি একটা ক্লজ। ক্লোজ। এক্স্যাক্টলি, এটা ফ্রেজ না, ঠিক আছে, এটা পিওরলি একটা ক্লজ। এখন কথা হচ্ছে যে তাহলে আমি একটু ভার্ব অ্যানালাইসিস করি। আমরা সূত্র শিখছি, যতটা ভার্ব ততটা ক্লজ, তাই না? ভার্ব এন সংখ্যক ভার্ব ইজ ইকুয়াল টু এন সংখ্যক ক্লজ, আমরা এটা পড়ছি। এখন তাহলে এখানে আমি ভার্ব আইডেন্টিফাই করি, ক্লজ আইডেন্টিফাই করতে হলে ইজ স্পষ্টভাবে আমি দেখতে পাইতেছি এটা একটা ভার্ব, তাহলে আমি বুঝলাম যে আমার কাছে একটা ভার্ব আছে। নিড এটা আরেকটা ভার্ব, তাহলে দুইটা আমার এখানে হচ্ছে ভার্ব আছে, তাহলে এটার জন্য দুইটা ক্লজ হবে, তাই তো? আচ্ছা, এখন তাহলে প্রতিটা ভার্বের জন্য আবার আমার একটা সাবজেক্ট লাগবে। আচ্ছা, তাহলে নিড এইটার জন্য সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব, এটা সাবজেক্ট হচ্ছে আই। ইজ এর সাবজেক্ট কোনটা? ইজ এর জন্য তো আমার একটা সাবজেক্ট হোয়াট। লাগবে না, ইজ এর সাবজেক্টটা হোয়াট না, এটাই খুবই ইন্টারেস্টিং জায়গা। ইজ এর সাবজেক্টটা হচ্ছে হোয়াট আই নিড, এই পুরো যে ক্লজটা, এই পুরো ক্লজটা হচ্ছে ইজ এর সাবজেক্ট। দেখেন হোয়াট আই নিড ইজ আ হলিডে, তার মানে আমি হোয়াট আই নিড কে যদি এক্স ধরি, হ্যাঁ, এক্স, এক্স ইজ আ লং হলিডে, এক্সটা কি, হোয়াট আই নিড, আমি যেটা চাই সেটা হলো একটা লম্বা ছুটি। এখানে পুরো ইজ এর যে সাবজেক্টটা, সাবজেক্ট হচ্ছে আই, হোয়াট আই নিড, বুঝতে পারছেন? ইজ মেইনলি এই বাক্যে মূলত কথা বলা হচ্ছে আমার নিড নিয়ে। ওই যে আমরা বলছি না সাবজেক্ট মানে কি, বাক্যে যেটা নিয়ে কথা বলা হয়, এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে? লং হলিডে নিয়ে কথা বলা হচ্ছে? লং হলিডে নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে না, কথা বলা হচ্ছে আমার নিড নিয়ে, আমার কি দরকার, এই কথাটা নিয়ে পুরো বাক্যে কথা বলা হচ্ছে। এবং এই ইজটা হলো গিয়ে আমার এই হোয়াট আই নিডের ভার্ব, বুঝতে পারছেন? জি ভাই। শিওর? আচ্ছা, বুঝতে পারলে জি ভালো। ভাই। ইট কুড বি ইমপ্লিসিট, এটা উজ্জ থাকতে পারে। লাস্ট ক্লাসে আমরা দেখছি, আমরা যখন বলি গো, ডু, এগুলোর পেছনে কি থাকে, ইউ উজ্জ থাকে, বুঝে গেল? তাহলে এইভাবে করে সাবজেক্ট মোটামুটি আমরা বুঝতে পারি। বুঝতে পারছেন তো সাবজেক্টের আলাপ? আচ্ছা, জি ভাই। একটু অ্যাডভান্সে যাব আমরা এখন। এটা হচ্ছে সিউডো সাবজেক্ট নামে একটা সাবজেক্ট আছে। সিউডো সাবজেক্ট একটু আমরা পড়ে ফেলছি অলরেডি। দেয়ার ইজ নো ডাউট দেয়ার আর টু গ্লাসেস, তাহলে এখানে কি দেয়ারটা এখানে সিউডো সাবজেক্ট, অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে ডাউট, অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে গ্লাসেস। দেয়ার ইজ নো ডাউট, এখানে ইজ হয়েছে কিসের ভিত্তিতে? ডাউটের ভিত্তিতে। এখানে ডাউটের ভিত্তিতে, হ্যাঁ। আর হয়েছে কিসের ভিত্তিতে? গ্লাসের ভিত্তিতে। গ্লাসেস। গ্লাসেস এর ভিত্তিতে, তাই না? আচ্ছা, তাহলে এইগুলো একটা ব্যাপার। আরেকটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, এইটা খুবই ইন্টারেস্টিং একটা এবং খুবই মজার একটা জিনিস, এবং এটা আমাদের অস্থির একটা ব্যাপার আর কি। সেটা হচ্ছে আমরা যখন বলি রহিম অ্যান্ড করিম আর মাই ফ্রেন্ডস, এখানে আর ব্যবহার করি আমরা, তাই না? কেন? কারণ রহিম ইজ এ ডিফারেন্ট পার্সন, করিম ইজ এ ডিফারেন্ট পার্সন, এবং আমার এরা আলাদা আলাদা ভাবে এরা আমার ফ্রেন্ড, তার মানে আমি দুইটা আলাদা আলাদা সাবজেক্টে দুইটা আলাদা আলাদা কনসেপ্ট ব্যবহার করি বলে আমি এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করি। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি নুডলস এন্ড এগ ইজ মাই ফেভারিট, আমি যদি বলি নুডলস এন্ড এগ আর মাই ফেভারিট, আচ্ছা এখানে একটা অর্থের একটা ব্যাপার আছে। অর্থের ব্যাপারটা কি? নুডলস এবং এগ, এটা দ্বারা আপনি কি বোঝাচ্ছেন?
এটা তো আমরা মাঝে মাঝে বলি না যে ডিম দিয়ে নুডলস আমার পছন্দ। আর এইখানে ডিম দিয়ে নুডলস তার মানে হচ্ছে নুডলস, এখানে কিন্তু আমি সত্যিকার অর্থে একটা জিনিসই বোঝাচ্ছি, সেটা হচ্ছে আমি নুডলস বোঝাচ্ছি, তাই না? আবার আমি যদি বাংলাতে বলি যে ডিম ও নুডলস আমার পছন্দ, তাহলে এখানে আমি কি বোঝাচ্ছি? দুইটা আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছি। ডিম দিয়ে নুডলস আর ডিম ও নুডলস দুইটা আলাদা, দুইটা কিন্তু অর্থগতভাবে আলাদা। এটা কি আপনারা বুঝতে পারছেন? এখন ইংরেজিতে আপনি বাংলায় যেরকম আমরা ডিফারেন্ট ডিফারেন্ট বাক্য ব্যবহার করলাম, ডিম দিয়ে নুডলস, ডিম ও নুডলস, হ্যাঁ, একটু যদি ডিম দিয়ে নুডলস, আর একটা হচ্ছে কি ডিম ও নুডলস। দেখেন বাংলায় কিন্তু আমি দুইটা আলাদা আলাদা ফ্রেজ ব্যবহার করতে পারতেছি, বাট ওয়েন ইট কামস টু ইংলিশ আমরা ডিম দিয়ে নুডলস এবং ডিম ও নুডলস এর জন্য মূলত আমরা ব্যবহার করি নুডলস এন্ড এগ। নুডলস এন্ড এগ দিয়ে সাধারণত বোঝায় যে ডিম দিয়ে নুডলস। তাহলে এখন আমি চিন্তা করেন, যদি আমি এন্ড দিয়ে দুইটা জিনিসকে যুক্ত করছি, বাট আমি এক সেম জিনিস বোঝাচ্ছি না, একটা জিনিস বোঝাচ্ছি না। জি ভাই। জি ভাই। আচ্ছা, এই জন্য আমার যেটা একটা জিনিসই বোঝাচ্ছি, আমি ইজ হবে আমার কারেক্ট, আর ইনকারেক্ট। আরেকটা এরকম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দ্য বস এন্ড সিইও ওয়াজ মাই মেন্টর। তার মানে এখানে আমি বোঝাচ্ছি বস যে এবং সিইও যে দে আর দ্য সেম পারসন। একবার বললাম সে আমার বস, আবার বললাম সে এট দ্য সেম টাইম আমার সিইও। বুঝতে পারছেন? তা এইখানে কিন্তু জি ওয়াজ ভাই। হবে, ওয়্যার হবে না। আচ্ছা, এখন যদি এটা হয় দ্য ভাই বস, হ্যাঁ, ভাই তাহলে এরকম দুইটা আহ, দুইটা সেম মানে দুইটা জিনিস যদি একীভূত বোঝায় তাহলে সেইখানে ইজ আর না হয়ে ইজ হয়। কিন্তু ভাই আমি যদি এই দুইটা জিনিস আলাদা আলাদা বোঝাই, যেমন ডিম ও নুডলস আমার প্রিয়, তখন তো সেইখানে আর হবে ভাই। এক্স্যাক্টলি। এই যে যেমন আমাদের লাস্ট যে উদাহরণটা, দ্য বস এন্ড সিইও ওয়্যার মাই মেন্টর, এখানে খেয়াল করেন যে আহ, এইখানে এই যে ওয়্যার ব্যবহার করলাম, এটা দ্বারা ইনএভিটেবল আমাকে বোঝাচ্ছে যে বস এবং সিইও সেম পারসন না, আলাদা। আর আমি যখন ওয়াজ ব্যবহার করলাম, এটা দ্বারা বোঝাচ্ছে বস এবং সিইও সেম। বুঝে গেছে? জি ভাই, তাহলে একই জিনিস ওয়্যার ইউজ করলে দুইজন আলাদা আর ওয়াজ ইউজ করলে দুইজন একই। এক্স্যাক্টলি। ইন্টারেস্টিং না ব্যাপারটা? জি ভাই। সাবজেক্টের মধ্যে সাবজেক্টের মধ্যেও যে আসলে এত ডিসকাশন আছে, এটা ইভেন আমরা ছোটবেলায় শিখি নাই, ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে যাচ্ছে তখনও শিখি নাই। এই কারণে আমাদের আসলে মানে অনেক 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 এতদিন আমরা অনেক কম জানছি আর কি। বাট আই গেস আমরা বুঝতে পারলাম। এখন বলেন, সাবজেক্টের এই যে পুরো ডিসকাশনটা, এটাতে আপনাদের কোনো ইস্যু আছে? বুঝতে প্রবলেম আছে? না ভাই, মোটামুটি বুঝছি। যাক, এখন আমাকে সামারাইজ করেন, অন্তু সামারাইজ করেন যে আজকে আমরা কি কি পড়লাম সাবজেক্টে। আজকে আজকে মেইনলি সাবজেক্টের ইগুলা দেখছি, সাবজেক্ট কিভাবে কাজ করে এবং সাবজেক্টের কোনটা মানে সাবজেক্টের প্রকারভেদগুলা, মানে কি কি প্রকারের সাবজেক্ট হইতে পারে, ক্লজ এবং ফ্রেজ গুলা আলাদা আলাদা কিভাবে সাবজেক্ট হয়, বা আমরা একটা কিন্তু ফ্রেজের প্রকারভেদ পড়ি ভিতর নাই অন্তু, প্রকারভেদ আমরা পড়ি নাই। ওই যে সিউডো সাবজেক্টের কোনো সাবজেক্ট আর ওই যে এগুলা সিউডো প্রকার, সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট। ও আচ্ছা, হ্যাঁ, এগুলাকে প্রকার বলা যায় না, মানে এটা দুইটা কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে হ্যাঁ, গুড। একটু ইলাবোরেট করেন যে কি কি পড়লাম। আমাকে এটা বলেন যে সাবজেক্ট কোথায় কোথায় ব্যবহার হয়। ভাই সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট বাক্যের শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, আবার শেষেও থাকতে পারে। উম, হুম, যেমন ফ্যান্টাস্টিক। আমরা ওইখানে একটু দেখছিলাম যে ওই যে সুইট
ওই যে ফ্রুটস আর সুইটের একটা উদাহরণ দেখছিলাম, ওইখানে সাবজেক্টটা ছিল বাক্যের মাঝে এবং ওই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে অক্সিলারি ভার্ব বসছিল। আবার আহ, রহিম প্লেস ক্রিকেট এটাতে সাবজেক্ট শুরুতে বসছে। আবার এরকম আরো কিছু এক্সাম্পল দেখছিলাম যেগুলোতে সাবজেক্ট বাক্যের মাঝে এবং শেষে বসছিল। এবং লাস্টে যাই ভাই আমরা সিউডোমনি এবং কম্পাউন্ড সাবজেক্ট দেখছিলাম, যেটাতে দুইটা আলাদা আলাদা থিংস, একটা কম্পাউন্ড হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাতে মানে দুইটা ওয়াজ ইউজ করলে দুইটা দুইটা সাবজেক্টই এক অর্থ মিন করে, আর ওয়ার ইউজ করলে দুইটা সাবজেক্ট আলাদা অর্থ মিন করে। আমাকে এটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে যে সাবজেক্টের জায়গায় কোন কোন পার্টস অফ স্পিচ বসে? নাউন বসে ভাই, হুম, নাউন। নাউন বসে। মানে নাউন হ্যাঁ, বা pronoun। নাউন বা প্রোনাউন বসে, কারেক্ট। আর আর অন্য কিছু যদি থাকে, যেমন অ্যাডজেক্টিভ যদি থাকে, সেটাকে নাউনে কনভার্ট করে সাবজেক্টে বসাতে হবে। আচ্ছা, বা ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলেন, তৌফিকেই বলেন, সেটা হচ্ছে যে ক্লজ এবং ফ্রেজ, হ্যাঁ, এইটার মধ্যে মৌলিক পার্থক্যটা কি? ক্লজে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, আর ফ্রেজের মধ্যে টেন্স মেকিং ভার্ব থাকবে না। হুম, ফ্যান্টাস্টিক। তাহলে টেন্স মেকিং ভার্ব মানে কি? টেন্স মেকিং ভার্ব জিনিসটা কি আমার একটু অন্তু বলেন তো। ভাই টেন্স মেকিং ভার্ব মানে যে ভার্বটা বা যে ক্রিয়াটার মাধ্যমে একটা সেন্টেন্স তৈরি হয়। যেমন রহিম প্লেস ক্রিকেট, এখানে প্লে দ্বারা বোঝাচ্ছে যে না, রহিম কি যেটা করছে দ্বারা, কিরকম। যেটা আসলে কোনো না কোনো টেন্সের ফরমেশন করতেছে যে ভার্বটা, ওটা। জি ভাই, ওই ভার্বটা দ্বারা কোনো সেন্টেন্স ফর্ম করবে না ভাই। হুম, আচ্ছা আচ্ছা, এরপরে আমাকে বলো তোমরা, উম, যে আর কি, আর কি বললাম আমরা? আহ, এই তো মোটামুটি আমরা সাবজেক্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পাইছি, তাই না? আচ্ছা, আহ, গেল। এরপরে আমাকে এবার তৌফিকা বলেন, আপনি যেহেতু হচ্ছে ইয়ে করছেন আর কি,